উসমান হাদির মতো হাসনাতের মৃত্যু হয়ে আজ গুলিবিদ্ধ হয়ে এই নিয়ে ঢাকায় ধ্বংসলীলা। এবার কি তাহলে ভারতের নেক্সট টার্গেট হলেন হাসনাত আব্দুল্লাহ? এই নিয়ে চলছে ঢাকার মধ্যে আবারও উত্তাল। এদিকে আজ উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা হয়েছে হাসনাত আব্দুল্লাহর। গতকাল উসমান হাদির মৃত্যু হওয়ার পর তারা আজকে এই মিশনটি কমপ্লিট করে রাজপথে আবারও অস্থিতিশীল পরিবেশ। ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি। তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না। তবে ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে হবে আপনার আমার। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। ওসমান হাদির ছোট্ট আরো একটি ইচ্ছে ছিল, যে মূল ঘটনা ঘটিয়েছে এবং তার সহযোগী পলাশ, তার স্ত্রীর বড় ভাই, আমরা এই দুইজনকে আমরা নিশ্চিত হয়েছে। ভারতের জন্য সময়টা খুবই খারাপ, ভয়ঙ্কর খারাপ, চতুর্দিকে যাচ্ছে এ বিষয়ে বলাই। কেননা ইতিমধ্যেই শরীফ ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হয়ে গেছে, তার দাফন কাফনও সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এর পরে নেক্সট টার্গেটটা কে? ভারতের কিলিং লিস্টের মধ্যে আসলে কার কার নাম লিস্ট করা হয়েছে, কাকে কাকে আসলে টার্গেট করা হয়েছে, সেই সবকিছুই কিন্তু একটা নীল নকশার মধ্যে আঁকা হয়েছিল। হ্যাঁ দর্শক, এই সবকিছু নিয়ে কিন্তু এখন আবার বাংলাদেশের মধ্যে অনেক বেশি উত্তাল হচ্ছে। নেক্সট টার্গেট কি তাহলে সত্যি হাসনাত আব্দুল্লাহ, নাকি অন্য কোনো সমন্বয়ক বা সাবেক উপদেষ্টাগণ? হ্যাঁ দর্শক, এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে অনেক কিছু আলাপ হবে। ইন্ডিয়া কি বললো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ ইন্ডিয়াকে নিয়ে কি প্রস্তাবনা করতে যাচ্ছে, কোন কোন বিষয়গুলো নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সমঝোতা হবে বা বিরোধ করবে, এই সব কিছুই কিন্তু জানতে পারবেন শুধুমাত্র এই একটি ভিডিও থেকে। তো দর্শক, আমি আপনাদেরকে কোনো কথা বলবো না, কোনো রিকোয়েস্ট করবো না, কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা আপনারা সকলেই জানেন। আমি শুধু আপনাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো, কয়েকটি ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আমাদের স্ক্রিনের সাইডে কয়েকটি ভিডিও ফুটেজ দেখবো, যেই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশের একটা অবস্থা, বন্ধুত্ব হবে নাকি শত্রুতা হবে সেটাও কিন্তু বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখি, ইন্টারভিউ গুলো দেখি, হিডেন ক্লিপ কিছু আছে সেগুলো দেখি, তারপর না হয় বিস্তারিত আলোচনা করা যাবে। লড়াই অসমাপ্ত রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন শরীফ ওসমান বিন হাদি। হাদির চলে যাওয়াটা সবচেয়ে বেশি যাদের ভোগাবে তারা হচ্ছেন ওসমান বিন হাদির স্ত্রী এবং সন্তান। স্ত্রীর কাছে স্বামী শুধু একজন জীবন সঙ্গী নন, বরং নিরাপত্তা, নির্ভরতা, ভালোবাসার উৎস। তিনি স্ত্রীর সবচেয়ে বড় সাপোর্টার। যার স্বামী নেই সেই শুধু বুঝতে পারেন স্বামীর গুরুত্ব কত। অন্যদিকে সন্তানের কাছে বাবা হচ্ছেন মরুর বুকে এক ছায়া দানকারী বটগাছের ন্যায়। কিন্তু আজ থেকে হাদির ছোট্ট সন্তানটির মাথার উপর থেকে বাবা নামক বটগাছের ছায়াটা সারা জীবনের জন্য সরে গেল। আমার ধারণা হাদির পরিবার এতে বিচলিত হবেন না খুব একটা, কারণ হাদি ছিলেন একজন যোদ্ধা। নিশ্চয়ই তিনি তার স্ত্রীর সন্তানদের সেই শিক্ষা দিয়েই গেছেন কিভাবে প্রতিকূলতার মাঝে টিকে থাকতে হবে। হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। হাদির সন্তান যখন বড় হবে তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে। অন্যদিকে হাদির স্ত্রীর কথাই ধরুন, হাদির গুলি লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না, কারণ হাদির স্ত্রী জানেন দুনিয়া ক্ষণস্থায়ী। তিনি পর্দার বরখেলাপ করে ক্যামেরার সামনে আসতে চান না। এই মহিষী নারী জানেন ৮০ বছরের জিন্দেগি পেরিয়ে গেলেই তার স্বামীর সাথে তার বেহেশতে মোলাকাত হবে। খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দানশীল একজন নারী। তিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না। এই কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে ওসমান হাদির আম্মাকেও কেউ কখনো ক্যামেরার সামনে দেখেনি। হাদির পরিবার একটি আলেম পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেজ ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। ওসমান হাদির ৩ বোনের মধ্যে বড় বোনের স্বামী নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও বাইপাস সড়কে আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। আর ছোট বোনের স্বামী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি। তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না। তবে ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে হবে আপনার আমার। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। ওসমান হাদির ছোট্ট আরো একটি ইচ্ছে ছিল, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখে।
এই কথাটা আমি বলতে পারিনি। এই হচ্ছে ওসমান হাদির একমাত্র রাজপুত্র, যাকে ওসমান হাদি একজন বিদ্রোহী বানাতে চেয়েছিল। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। ওসমান হাদির এই চলে যাওয়া গর্বের সাথে বলতে চাই, আমরা সবাই আনন্দিত, কারণ ওসমান হাদি শহীদে মৃত্যুবরণ করেছে, সেই সাথে তিনি একজন বীর। একজন বীরের চলে যাওয়াই পুরো বাংলাদেশকে একবার নাড়াচাড়া করে দিয়েছে। বেঁচে থাকতে আমরা হয়তোবা ওসমান হাদিকে অনুভব করতে পারিনি, তবে তার চলে যাওয়াই আজ মানুষকে বারবার দেখিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশটাই একটি ওসমান হাদি। সেই হায়না নরপিশাচের টার্গেট ছিল ওসমান হাদি আর তার পরিবার। একটি হায়না নরপিশাচের দলের কাছে কখন একটি ছোট্ট বাচ্চাও রেহাই পায় না, সেও তাদের টার্গেটে পরিণত হতে পারে। আমরা হয়তোবা ওসমান হাদিকে বাঁচাইতে পারি নাই, তবে তার সন্তানের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। ওসমান হাদির জীবন দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একত্রে করে দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র একটি দলের বিরুদ্ধে তাদের সংগ্রাম। আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিকিমরে ক্ষমতায় রাখা আর কোন দায়বদ্ধতা আমাদের নাই। তিনি এখন সময় ঘোষণা করবেন, এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে, নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে। আজ সন্ধ্যা 6:05 এসে পৌঁছাবে বাংলাদেশের মাটিতে ওসমান হাদি। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে, আর সেই জানাজাকে শপথ করেই বাংলাদেশের সংগ্রামী প্রত্যেকটি বিদ্রোহী মানুষ এক নতুন বাংলাদেশের সূচনা ঘটাবে, যেটা বাংলাদেশের নতুন করে আরেকটি ইতিহাসে পরিণত হবে। এই রাষ্ট্র ওসমান হাদিকে বাঁচাইতে পারে নাই, এই রাষ্ট্রের কাছ থেকে আমরা কি পাই সেটাই দেখার অপেক্ষায়। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। পদত্যাগের মিছিলেই শুধু ওসমান হাদির জীবনকে আমরা ফেরত পাবো না, পরিবর্তনের ফলেই হয়তোবা অন্য ওসমান হাদিরা বেঁচে যাবে। একটা কথা বলে দেই, আমার ভাই হাদি মারা গেছে, আর কোন সুশীলতা দেখাবো না। 5 লক্ষ আওয়ামী লীগের কুত্তা তুলাইতে পারি নাই, ওই তুলাইতে পারলে আজকে আমাদের বাইরে মরতে হইতো না। আমাদেরকে ভিখারি ভাববেন না যে দয়া চাইবো, আমরা বিদ্রোহী, তাই অধিকার ছিনিয়ে নিতে জানি। ইতিহাস বদলায় না ভদ্রতায়, ইতিহাস বদলায় প্রতিবাদে। আমরা প্রশ্ন করি বলেই বিপদ, কারণ প্রশ্নই শাসনের সব থেকে বড় শত্রু। ইতিহাস সাক্ষী, যাদেরকে সবাই ছোট মনে করেছিল, একদিন তারাই পুরো চিত্রটাকে বদলে দিয়েছে। আমরা ভদ্র ছিলাম বলেই এতদিন তোরা টিকে ছিলি, ভদ্রতা শেষ হয়ে গেলে কি হয় সেটা ইতিহাস খুলে দেখ। আমাদের কণ্ঠ রোধ করলি, কথা বলতে দিলি না, এখন দেখ নীরবতায় চিৎকার করতে জানে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদির শেষ অসম্পূর্ণ স্বপ্নগুলোই সফল করা আপনার আমার পুরো বাংলাদেশের মানুষের দায়িত্ব। বাংলাদেশ ইজ আন্ডার টেররিস্ট অ্যাটাক। গতকাল জুলাইয়ের প্রথম সারির একটা জঙ্গি মারা গিয়েছে, তার সেই মারা যাওয়ার সংবাদ প্রকাশ হবার পর থেকে সারা দেশব্যাপী মেসাকার হয়েছে। বিশেষ করে ঢাকায় একাধিক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের গণমাধ্যম জগতের দুইটা পরিচিত গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা গণমাধ্যমের প্রধান কার্যালয় প্রথমে ভাঙচুর করা হয়েছে, এরপর অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। জলে পুরো একদম ছারখার হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে প্রায় 40 জনের মতো গণমাধ্যম কর্মী আটকে ছিল। ভবনের নিচের তলায় আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, কিন্তু যারা উপরে কর্মরত ছিল, নাইট শিফটে ডিউটি ছিল, তারা সেখান থেকে বেরোতে পারেনি। বিদেশ থেকে দুইটা পলাতক ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি, এই দুইটা ছেলে পরিকল্পিতভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারকে জ্বালিয়ে দিল, ধ্বংস করে দিল। এদের দীর্ঘদিনের পরিকল্পনা। প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনের পক্ষপাতী, প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের পারপাস সার্ভ করে, প্রথম আলো এবং ডেইলি স্টার আওয়ামী লীগের দূষর, এ ধরনের একটা অভিযোগ এনে হাদিকে হত্যার পর প্রথম আলো এবং ডেইলি স্টারকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি খুব খুশি হয়েছি, কারণ বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টিকারী দুইজন ব্যক্তি ছিল, যারা 111 সৃষ্টি করেছিল, যারা 111 সৃষ্টির নেপথ্যের কারিগর, যারা সেই 111 থেকে সুদখোর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চেয়েছিল, সেই মাহফুজ আনাম এবং মতিউর রহমান, তারা দুজন প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক। এই দুইটা বদমাইশ শেখ হাসিনা সরকার পতনের পর নানাভাবে কটূক্তি করেছে, তারা উৎসব পালন করেছে, তারা ব্যঙ্গ করে বলেছে প্রথম আলো ঠিক রয়ে গেছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। মাহফুজ আনাম এবং মতিউর রহমান, আপনাদেরকে বলতে চাই এখন কেমন লাগছে, অনুভূতিটা আসলে কি আমাদেরকে একটু বলবেন? আপনার সেই গণমাধ্যম তিলে তিলে গড়া প্রথম আলো ধ্বংস করে দিয়েছে, মাহফুজ আনাম ডেইলি স্টার তিলে তিলে গড়া রক্ত জল করে সৃষ্টি করেছেন, একদম আগুনে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এবং আপনার প্রতিষ্ঠানে কর্মরত যারা লাল বিপ্লবী সাংবাদিক ছিল, যারা গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানকে সমর্থন দিয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সংবাদ ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের
ধরনের গুজব রটিয়েছে তারা আজকে আটকা পড়েছে। জাইমা রহমান নামের একজন সংবাদ মাধ্যম কর্মীকে দেখলাম, সে শ্বাস নিতে পারছে না, ভবনের উপর তলায়, যে কোনো সময় মৃত্যুবরণ করবে। সেটা নিয়ে সাংবাদিক জুলকার নাইন স্যার আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হুমকি দিচ্ছে, যদি গণমাধ্যম কর্মীদের কিছু হয় সেক্ষেত্রে পরিস্থিতি কখনোই ভালো হবে না। অনেকে বলছে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন জ্বালানো হয়েছে, ডক্টর ইউনূসের সময় শেষের দিকে ডক্টর ইউনূস আর টিকতে পারবে না। মাহফুজা নাম এবং মতিউর রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যম জগৎকে কলঙ্কিত করেছেন। আপনারা বারবার চেষ্টা করেছেন বাংলাদেশের নির্বাচিত সরকারকে কিভাবে সরিয়ে দিয়ে একটা স্বৈরাচারকে ঠাঁই দেওয়া যায়, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আপনারা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের নামে মিথ্যাচার করেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছেন। এই ফ্যাসিস্টের শাসনামলে 17 বছর আপনারা যাচ্ছে তাই করেছেন, যে কোনো ধরনের সংবাদ প্রকাশ করেছেন। একবারের জন্যও ছাত্রলীগ কিংবা যুবলীগের কোনো নেতাকর্মীরা আপনাদের প্রথম আলো অফিস কিংবা ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে গরু জবাই করে নাই, কোনো ধরনের মব সৃষ্টি করে নাই। আপনারা যেই ফ্রাঙ্কেস্টাইনকে টেনে নিয়ে আসছেন, ডক্টর ইউনূসকে 2007 সালে আপনারা দুজন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনাদের পশ্চিমা দালালদের সহায়তায় ক্ষমতায় বসাতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস 2007 সালে সেই রিস্ক নেয় নাই। কিন্তু 24-এ এসে ইউনূস আপনাদের সাথে সমন্বয় করে ঠিকই ক্ষমতায় বসে পড়েছে এবং ক্ষমতায় বসে আপনাদের দুইটা তিলে তিলে করা প্রতিষ্ঠানকে তার ভাড়াটে মব সন্ত্রাসীদেরকে দিয়ে জ্বালিয়ে দিয়েছে। যে খেলার কোনো সমাপ্তি নেই সেই খেলার নামই হচ্ছে রাজনীতি। এখন রাজাকারের শাবকরা বাংলাদেশে খেলছে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগের কর্মীরা চেয়ে চেয়ে দেখছে। কিছুদিন পরে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ খেলবে, আর এই বাংলাদেশ থেকে চিরতরে রাজাকারের শাবকদের এবং ডক্টর ইউনূসদের ভ্যানিশ করে দেয়া হবে। আমি আপনাদেরকে কিছু মাস আগেও বলেছি, বাংলাদেশে ডক্টর ইউনূস এবং এই রাজাকারের শাবকরা মিলে জামাত ইসলামী সহ এই এনসিপি টোকার সমন্বয়করা সহ মিলে একটা গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে। তারা কোনো নির্বাচন চায় না, তারা ছোট স্কেলে ভারতের সাথে একটা যুদ্ধ চায়। কেন যুদ্ধ চায়? তাদের মেইন এজেন্ডা হচ্ছে যে 1971 সালে তারা যে বাংলাদেশের বিরোধিতা করেছে সেটা লজ্জামোচন করতে চায়। তারা একটা ছোট স্কেলে যুদ্ধ করে তারা বুঝাতে চায় আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আর এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগরা এবং বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে তারা হচ্ছে রাজাকার, তারা ভারতের পক্ষ নিয়েছে, আমরা ভারতের সাথে যুদ্ধ করেছি। তারা তখন বলবে ছোট স্কেলে যুদ্ধের ফলে যে আমরা এখন মুক্তিযোদ্ধা, তারা আমাদের দেশের বিরুদ্ধে গিয়ে ভারতের পক্ষ নিয়েছে, তারা এখন রাজাকার। এই টেকনিকটা খাটানোর জন্য তারা অনেকদিন ধরে চেষ্টা করছে, কিন্তু সফল হচ্ছে না। এখন হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা আগে থেকে যে সকল বিষয়গুলো প্ল্যানিং করে রেখেছে সেগুলো কিন্তু করছে। তারা কি করেছে? তারা ভারতীয় সহকারী হাই কমিশনের বাসভবনে হামলা করেছে, ভারতীয় হাই কমিশনে হামলা করেছে এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পত্রিকা প্রতিষ্ঠানে হামলা করেছে। ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়ার জন্য গিয়েছে এবং বিভিন্ন বড় বড় আওয়ামী লীগের সাবেক নেতাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং অনেক অসংখ্য মানুষকে তারা পিটিয়ে হত্যা করেছে। তারা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যাতে এক ঢিলে তিন পাখি, কিভাবে নির্বাচন যাতে না হয়, বাংলাদেশের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং ভারতের সাথে ছোট স্কেলে যুদ্ধের একটা অবস্থা তৈরি। এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে এই ব্যাপারটা তারা করলো কিভাবে? আপনাদেরকে আমি একটা হিন্স দিয়েছিলাম যে হাদিকে হত্যার জন্য তারা আরো 1 মাস 2 মাস আগে থেকে প্ল্যানিং করে রেখেছে। হাদিও জানতো কে তাকে মারবে, কিভাবে মারবে, কোন জায়গায় মারবে, কোন সময় মারবে। সে কারণে আপনারা চিন্তা করে দেখেন, হাদি 1 মাস আগে থেকে টকশোতে গিয়ে ইমোশনাল স্পিচ দিত, বিভিন্ন বক্তব্য করতো। আমি মরে গেলে আমার ছেলেকে দেখে রাখেন, আমি মারা যেতে পারি, আমাকে থ্রেট দিচ্ছে, এমন এমন লেখা লেখে, আপনারা দেখলে আপনারাও ভয়ে কেঁপে উঠবেন। এগুলা ইমোশনাল স্পিচ দিয়ে, মানে এগুলা জনগণকে ইমোশনাল যাতে হয় সে মারার পরে। ভারতের জন্য সময়টা খুবই খারাপ, ভয়ঙ্কর খারাপ, চতুর্দিকে যাচ্ছে এ বিষয়ে বলাই। কেননা তাদের যে ডিপ্লোমেসি, তাদের যে রিলেশনশিপ এবং তারা যে সত্যিকার অর্থে একটা চরম সেলফিশ গভর্নমেন্ট এবং ব্রুটাল গভর্নমেন্ট এবং আনরিলায়েবল, যেটাকে বলে আমরা আনট্রাস্টেড পার্টনার, সেটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। তার একটা বাস্তব উদাহরণ, ইফ ইউ আর ইন্টেলিজেন্ট অর ইন্টেলেকচুয়াল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস থিওরি, লেডিস এন্ড জেন্টলম্যান, ফর এক্সাম্পল, যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ছিল এক সময়, বা তাদের যে পলিসি ছিল, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ চায়না ইন দ্যাট রিজন, লেডিস এন্ড জেন্টলম্যান, তারা ভারতকে বিশ্বাস করতো। Bangladesh is number one victim because of that over the span of 15 years, ladies and gentlemen, during Hasina's time. But see what happened in Bangladesh, right? We lost our democracy, we lost our people, we lost our banks and financial institutions, we lost our dignity, we lost the political harmony, everything we lost to India because of the Indian aggression. I mean, with the indirectly American supports, but when the American government realized that this is the wrong move, they just, I mean, go backward, right? So this is what exactly good thing for Bangladesh, or around the world, ladies and gentlemen. So আমি আজকে এখানে আপনাদের সামনে বলতে চাই যে ভারত যে একটা বিশ্বস্ত বন্ধু না, সেটা প্রমাণ করেছে নন মুসলিম কান্ট্রি, আমেরিকা, রাশিয়া, China, so on and on, even Bhutan, even Nepal, even Sri Lanka, ladies and gentlemen, even Myanmar, for example. So every country turned down India because they know they're most selfish, unreliable, unrealistic partner. Therefore,
they've been turned down by almost all the partners and all the countries around the world. Ladies and gentlemen, Bangladesh should do the same thing. Okay, so এটা হলো সবচেয়ে বড় খবর যে ভারতকে কিভাবে টার্ন ডাউন করে দিল আপনার মানে রাশিয়া। সো যে তারা মনে করতো রাশিয়া ইজ দ্য লাস্ট রিসোর্ট, বাট দ্যাট ইজ what exactly I mean went opposite. I mean in terms of the relationship or the request or I mean bilateral relationship ladies and gentlemen. So এখন আমরা আসি আরো একটা জিনিস বলতে চাই। আরো কিছু ডেভেলপমেন্টস ঘটেছে, সেটা হলো যে আপনার যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষর হয়েছে in a same way like NATO 5 Article 5, same thing Saudi and Pakistan যেভাবে হয়েছে, অর্থাৎ if any country attacks what is called Qatar as though they're attacking United States of America, that's the one thing. Second thing holo Iran very eager to build a military cooperation with Pakistan. So this is another thing, like it is a great development at the same time. And also there's another thing, so block after block going against India. You see this, every developments you see right now, whatever you see ladies and gentlemen, indirectly going against Indian interest. তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখিয়েছি, অনেকগুলো বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি, অনেকগুলো ভিডিওর মধ্যে থেকে কিন্তু আপনারা শুনতেও পেয়েছেন ভারত বাংলাদেশের অবস্থা কি, ভারতকে রাশিয়া সহ অন্যান্য দেশ কি বলতেছে কি না বলতেছে, এমন তথ্যও কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে এই একটি ভিডিও থেকে। তো দর্শক, আসলে এগুলো শোনার পর, আসলে এগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি? আর সব থেকে বড় যে বিষয়টা বর্তমান বাংলাদেশের মধ্যে বিরাজ করতেছে, শরীফুল ওসমান হাদী বা শরীফ ওসমান হাদী, আসলে তার বিষয়টা নিয়ে যখন বাংলাদেশ উত্তাল হয়েছিল গতকালকে, আজকের পরিবেশটা কিন্তু একটু হলেও মানে কারণ আজকে তার হচ্ছে মানে দাফন কাফনের সময়, তাকে দাফন কাফন করা শেষ হয়েছে। এখন আসলে বোঝা যাবে যে নেক্সট বাংলাদেশ কি করতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল তাদেরকে মানে তাদের উপর কোনো আক্রমণ আসতেছে, নাকি যারা পূর্বের সমন্বয়ক ছিল তাদের উপর আক্রমণ আসতেছে। আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি জানতে চাই আমরা। অবশ্যই মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মতামত করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ করছি এখনই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।